3 আজকে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, গ্রুপ প্রসেস, সোশ্যাল ইনফ্লুয়েন্স এন্ড গ্রুপ প্রসেস। আমি পম্পা বিশ্বাস। অলরেডি তোমরা আমাদের ভিডিওগুলো দেখেছো। আর এই চ্যাপ্টারটা বেসিক্যালি তোমরা ব্রাঞ্চেস অফ সাইকোলজি পড়েছো, সেখানে সোশ্যাল সাইকোলজিরই একটা পার্ট তোমরা জানতে চলেছ। প্রথমেই বলে রাখি, সোশ্যাল সাইকোলজি কিছুটা হলেও তোমাদের মনে আছে হয়তো, যেহেতু আমরা সবাই সোশ্যাল হিউম্যান বিইং, আমরা সমাজকে নিয়ে চলতে ভালোবাসি, চলতে হয় বেসিক্যালি, আমাদের অন্য কোনো উপায় নেই। আমরা সোসাইটিকে ছাড়া, মানুষজনকে ছাড়া বাঁচতে পারবো না। ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু লিভ লোনলি অ্যালোন। আমাদের শেয়ার করার জন্য, কথা বলার জন্য, আইডিয়াস নেওয়ার জন্য, বুদ্ধি নেওয়ার জন্য আমাদের সবসময় আশেপাশের মানুষজনকে প্রয়োজন হয়, এবং এই জন্যই আমরা সমাজের মধ্যে থেকে একে অপরের জন্য করে তারপরে আমরা জীবনটাকে এগিয়ে নিয়ে চলি। তো চলো, এটাকেই আমি আর একটু ডিটেলে তোমাদেরকে বলছি। শুরু করা যাক। আজকে আমরা যে টপিক গুলো কভার করব সেটা হচ্ছে, প্রথমেই আর কি বলবো যে আমরা গোষ্ঠীর মধ্যে কেন যুক্ত হই, ওয়াই ডু উই জয়েন গ্রুপস। দ্বিতীয়ত যে পার্টটা পড়বো সেটা হচ্ছে ফ্যাক্টরস অফ গ্রুপ ফরমেশন। এই যে গ্রুপ ফরমেশন হচ্ছে সেটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। থার্ডলি আমরা স্টেজেস অফ গ্রুপ ফরমেশন পড়বো, কি কি ধাপে, কি কি স্টেজেসে আমাদের গ্রুপ ফরমেশনটা হয়। এবং লাস্টলি যেটা আমি করে থাকি, আমার আগের ভিডিওসেও তোমরা দেখেছো, যে আমরা ডিসকাস করে নেবো যে এই সেম 3-তে তোমাদের কি কি ধরনের কোয়েশ্চেন আসবে সেটার একটা আইডিয়া দিয়ে দেবো। এবার কি কি ধরনের কোয়েশ্চেন আসছে সেটা একটু দেখে নিই। আচ্ছা, প্রথমেই জেনে নেবো স্ট্রাকচার অফ সেম 3 কি। তোমাদের টোটাল 4টে চ্যাপ্টার আছে, আজকে আমি সেকেন্ড চ্যাপ্টার লিড করছি। ফার্স্ট চ্যাপ্টার তোমরা অলরেডি ভিডিও হয়তো দেখে নিয়েছো, কিছুটা আইডিয়া হলেও পেয়েছো। আজকে আমি আবার একটুখানি তোমাদেরকে ব্রাশিং আপ করে দিই সেম 3 এর যে চ্যাপ্টার্স নেম গুলো আছে, এবং সেখানে টোটাল তোমাদের যে 35 এমসিকিউ কোয়েশ্চেন আসবে, সেই এমসিকিউ যে একই প্যাটার্নের আসবে তা নয়। সেই 35 মার্কসের এমসিকিউটা কত মার্কসের এমসিকিউ কোন চ্যাপ্টার থেকে আসবে সেটা একবার আমি বলে দিচ্ছি। ফার্স্ট চ্যাপ্টার যেটা তোমরা জানো, ভ্যারিয়েশনস ইন সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউট, সেখান থেকে 10 মার্কসের কোয়েশ্চেন আসবে আউট অফ 35। সেকেন্ড চ্যাপ্টার সোশ্যাল ইনফ্লুয়েন্স এন্ড গ্রুপ প্রসেস, যে চ্যাপ্টারটা নিয়ে আজকে আমি ডিল করছি, সেটা নিয়ে তোমাদের টোটাল কোয়েশ্চেন আসবে 9 আউট অফ 35, সেটা মনে রেখো। আইডেন্টিটি ডেভেলপমেন্ট ইজ দ্য থার্ড চ্যাপ্টার, যেখানে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন ইউ হ্যাভ টু attempt is 8, and also the same number of question you have to attempt in the last chapter, that is meeting life challenges. So let's get back. Before that I want to say you যে এখানে যে তোমাদের টাইপস অফ এমসিকিউ আছে, টোটাল তোমাদের 8 টাইপস অফ এমসিকিউ তোমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে। এবার 35 মার্কসের মধ্যে সেই 8 রকম এমসিকিউ কতটা আসবে সেইটা একটুখানি বলে নিই। সিম্পল ডিরেক্ট এমসিকিউ, যেটা ডিরেক্টলি এমসিকিউ তোমরা আগেও করেছো, সেই এমসিকিউ কোয়েশ্চেন তোমাদের 12খানা আসবে। 11-এ অলরেডি তোমরা সেম ওয়ান পরীক্ষা দিয়েছো, আইডিয়া তোমাদের আছে। তো এটা ফাইনাল বোর্ড এক্সামের জন্য ফাইনালাইজ হবে এই প্যাটার্নটা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোয়েশ্চেন 35 এর মধ্যে তোমাদের 4টে করতে হবে। কলম ম্যাচিং মানে ম্যাচ দ্য ফলোইং যেটাকে বলছে, সেটা হচ্ছে তোমাদের আউট অফ 35 4। অ্যাসারশন রিজনিং তোমাদের 4টে করতে হবে। ট্রু অ্যান্ড ফলস তোমাদের 4টে। কেস বেসড কোয়েশ্চেন out of 35 you have to attempt 3, you have to do 3. diagram based question দুটো 35 এর মধ্যে, আর সবার লাস্টে rearrangement of sentences on prescribed sequence, সেটাও দুটো করতে হবে আউট অফ 35। এখানে যদি কেউ এমন থাকো যে বুঝতে পারছো না যে এই পার্টিকুলার 8টা টাইপের মধ্যে পার্টিকুলার কোন একটা টাইপের কোয়েশ্চেন যদি বুঝতে না পারো, তাহলে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। ক্লাসের শেষে প্রত্যেকটা টাইপ মানে 8টা টাইপের কোয়েশ্চেনই আমি যতটা পড়ালাম ততটা আমি নিয়ে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে ডিসকাস করে দেবো, ঠিক আছে? তো চলো এবার মেইন টপিকে আসি। ওয়াই ডু উই জয়েন গ্রুপস? আমরা গোষ্ঠীর মধ্যে নিজেদেরকে নিযুক্ত কেন করি, আমরা দলের মধ্যে কেন নিজেদেরকে তার মধ্যে আমরা নিজেদেরকে অ্যাজ এ পার্ট অফ আ গ্রুপ কেন করতে চাই, সেটা হচ্ছে ডিফারেন্ট গ্রুপ স্যাটিসফাই ডিফারেন্ট নিডস অ্যান্ড দেয়ারফর উই আর সাইমালটেনিয়াসলি মেম্বার অফ ডিফারেন্ট গ্রুপস। আমাদের অনেক রকম চাহিদা আছে, সেই চাহিদা পূরণের জন্য আমাদের কিন্তু ডিফারেন্ট টাইপস অফ গ্রুপের মধ্যে কিন্তু আমাদেরকে ইনভলভ থাকতে হয়, আমাদের নিডস গুলো ফুলফিল করার জন্য। এটা হচ্ছে মেইন পয়েন্ট। সেকেন্ডলি, পিপল জয়েন গ্রুপ বিকজ দিস গ্রুপ স্যাটিসফাই আ রেঞ্জ অফ নিড। অবশ্যই যেহেতু আমাদের অনেক চাহিদা আছে, অনেক রকম গ্রুপস আছে, সেই গ্রুপস এর মধ্যে আমাদের চাহিদা অনুসারে আমরা
সেই গ্রুপস এর মধ্যে ইনভলভ হই, অ্যাজ এ মেম্বার আমরা জয়েন করি, এবং জয়েন করার পরে ফাইনালি আমাদের কি হয়, আমাদের অনেক রকম যে নিডস আছে যার জন্য আমরা গ্রুপে জয়েন হয়েছি সেই নিডস গুলো স্যাটিসফাইড হয়। আচ্ছা, এবার দেখো কি কি নিডস। বেসিক্যালি সবার প্রথমেই হচ্ছে সিকিউরিটি। আমরা একা একা কোনো কাজ, কোনো কোথাও যেতে, সিম্পল একটা এক্সাম্পল, অন্ধকারের মধ্যে তুমি একা একা যাচ্ছ জঙ্গলের মধ্যে দিয়ে, আর তোমার সাথে 3-4 জন আছে, তোমরা বন্ধুরা মিলে যাচ্ছ, তার মধ্যে অনেকটাই সাহস অনেকটাই ইনক্রিজ হয়ে যায়, রাইট? তো এখানটাই দেখো সিকিউরিটি, when people are alone we feel insecure, group reduces this insecurity. আমরা যখন একা থাকি অনেক সময় অনেক সিদ্ধান্ত, অনেক ডিসিশন যেগুলো ইম্পর্টেন্ট ডিসিশন, সেগুলো অনেক সময় নিতে একটু ভয় পাই, ইনসিকিউরিটিতে ভুগি। তো গ্রুপ মানে কেউ একটা সাজেশন দিল, হয়তো তুমি সাজেশনটা শুনলে, হয়তো মানলে না, কিন্তু তা সত্ত্বেও হয়তো তোমার মনে হবে যে কেউ আমাকে গাইড করুক। তো সেই সেন্স অফ সিকিউরিটিটা কিন্তু গ্রুপ প্রোভাইড করে। বিং উইথ পিপল গিভস আ সেন্স অফ কমফোর্ট এন্ড প্রোটেকশন। অবশ্যই তুমি যখন দলের মধ্যে আছো, কেউ তো আছে আমার জন্য, এই যে এই ফিলিংটা, হ্যাঁ, তুমি যখন কারোর সাথে থাকে, সে একজনও মানে দুটো মানুষ মিলেও একটা গ্রুপ হতে পারে, কেউ তো আছে আমার জন্য, এই ফিলিংটা কিন্তু অনেক তোমাকে সেন্স অফ কমফোর্ট আর প্রোটেকশন দেবে। As a result, people feel stronger and are less vulnerable to threat. সেই জন্যই অনেক সময় যে কাজটা হয়তো তুমি একা সাহস পাচ্ছ না করতে, কেউ বলছে ঠিক আছে তুই কর না, আমি তোর সাথে আছি, এইটুকুনিও কিন্তু যথেষ্ট যে তুমি কাজটা করার জন্য এগিয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস মানে বুঝতে পারছো, when we are member of a group that is perceived to be important by others, we feel recognized and experience a sense of power. ঠিক আছে, আমরা যদি একটা খুব ইম্পর্টেন্ট গ্রুপের অ্যাজ এ মেম্বার থাকি আর কি, তাহলে কিন্তু আমাদের মধ্যে সেই গ্রুপটা যদি অনেক ভালো কিছু করে থাকে, তাহলে কিন্তু আমরা হয়তো ডিরেক্টলি সেই ভালো কিছু করার মধ্যে হয়তো ডিরেক্টলি আমাদের কোনো হাত নেই, কিন্তু সেখানেও কিন্তু আমরা খুব প্রাউড ফিল করবো, খুব স্ট্যাটাসেবল মনে করবো নিজেদেরকে। ফর এক্সাম্পল দেখো, এখানেই একটা এক্সাম্পল আছে। Suppose your school wins in an inter-school debate competition, you feel proud and think that you are better than others. মানে হচ্ছে ডিবেট কম্পিটিশন হচ্ছে তোমাদের স্কুলে, ইন্টার স্কুল কম্পিটিশন, নানা স্কুল মিলে তোমাদের ডিবেট কম্পিটিশনে তোমাদের স্কুল মনে করো ফার্স্ট প্রাইজ জিতলো। হয়তো তুমি নিজে সেই ডিবেটে পার্টিসিপেট করোনি, হয়তো অন্য কোনো একটা প্রোগ্রামে পার্টিসিপেট করেছো, কিন্তু ডিবেটে সে ফার্স্ট তোমার স্কুল হয়েছে, তুমি কিন্তু নিজে অ্যাজ এ মেম্বার যে আমার স্কুল এটা করেছে, আমার স্কুল জিতেছে, রাইট? তো এরকম একটা স্ট্যাটাস ফিলিং কিন্তু আসে গ্রুপ মেম্বার্সদের, আমরা রেকগনাইজড ফিল করি। থার্ড পয়েন্ট হচ্ছে সেলফ এস্টিম। সেলফ এস্টিম মানে নিজেকে ভ্যালুয়েবল বোঝা, ঠিক আছে? গ্রুপস প্রোভাইড ফিলিং অফ সেলফ ওয়ার্থ and establish a positive social identity. Being a member of a prestigious group enhance one's self concept. এই যে আমি যে ইম্পর্টেন্ট একটা গ্রুপের পার্ট, তার জন্য কিন্তু আমি নিজেকেও একটু ভ্যালু দেবো, ইম্পর্টেন্ট করবো, ভাববো এবং ভাববো যে আমি ওয়ার্থ, আমার যোগ্য আছে কিছু করার, বিকজ আমি এমন একটা গ্রুপে বিলং করি, সেই গ্রুপটা অনেক কিছু কাজে এগিয়ে অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পেরেছে, এবং আমি অ্যাজ এ মেম্বার সেখানে কিন্তু আমি নিজেকেও ইম্পর্টেন্ট ফিল করবো। আচ্ছা, অনেক সময় হয় না যে ফ্যামিলিটাও তো একটা গ্রুপ। মনে করো তোমার বাবা অনেক শিক্ষিত, মা অনেক শিক্ষিত, তোমার বড় দিদি আছে, সেও অনেক বেশি হাইলি কোয়ালিফাইড, তোমার কিন্তু তুমি হয়তো এখন সবে স্টুডেন্ট এগোচ্ছ, কিন্তু তোমার ফ্যামিলি যেহেতু এতটাই এস্টাবলিশ, তুমি কিন্তু নিজের ভিতর থেকে খুব প্রাউড ফিল করবে যে আমার ফ্যামিলি এতটাই ভালো এস্টাবলিশ, তা আমিও কিছু একটা ভালো করব। তো এইভাবে কিন্তু তুমি নিজেকে খুব ওয়ার্থ ওয়াইল, নিজেকে খুব যোগ্য মনে করবে। ওকে, আচ্ছা, ফোর্থ পয়েন্ট হচ্ছে স্যাটিসফ্যাকশন অফ সাইকোলজিক্যাল এন্ড সোশ্যাল নিড। অবশ্যই আমাদের প্রচুর, আমি প্রথমেই চ্যাপ্টারটা শুরু করার আগে, ক্লাসটা শুরু করার আগে বলেছিলাম এটা একটা সোশ্যাল সাইকোলজির ব্রাঞ্চ এর একটা পার্ট তোমাদেরকে আমি বোঝাবো। এবং এখানটাই দেখো, সোশ্যাল সাইকোলজি মানেই হচ্ছে সোশ্যাল নিডস। আমাদের অনেক রকম, সমাজের মধ্যে অনেক রকম নিডস থাকে, অনেক চাহিদা থাকে, সেগুলো কিন্তু গ্রুপের মধ্যে থাকলে কিন্তু আমরা সেটাকে পূরণ করতে পারি, এবং সেখানেই কিন্তু আমাদের অনেক রকম সাইকোলজিক্যাল নিডসও স্যাটিসফাইড হয়, আমাদের মধ্যে একটা সেন্স অফ বিলঙ্গিংনেস কাজ করে, মানে আমি অন্যের জন্য করছি। যারা মিলেমিশে কাজ করে তারা কিন্তু একে অপরের জন্য ভেবে, তার কথা চিন্তা করে কিন্তু নিজে এগিয়ে যায়, ঠিক আছে? স্বার্থপরের মতো নিজেরটা চিন্তা করে না। সেখানে কিন্তু এই গিভিং অ্যান্ড রিসিভিং এর ফিলিংটা আসে, মানে তুমি দিতে পারছো একজনকে, মানে ছোট্ট একটা মনে করো কেকের পিস, পেস্ট্রির একটা পিস, সেটা তোমরা 5 জন বন্ধু মিলে শেয়ার করে খাচ্ছ, হয়তো তোমার প্রচন্ড খিদে পেয়েছে, তা সত্ত্বেও তোমরা মিলেমিশে খাচ্ছ। এখানে শেয়ারিং, গিভিং এর
একটা ফিলিং তৈরি হয়, একটা ভালোবাসার ফিলিং তৈরি হয়, এবং এখান থেকেই কিন্তু তুমি অনেক বেশি নিজেকে শক্তিশালী ফিল করবে যে আমি, আমার মধ্যে এই ক্যাপাসিটিস গুলো আছে। কারণ হয়তো অনেকেই আছে যাদের অনেক রকম সমস্যা হয়, হয়তো সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে না, তারা অনেক রকম প্রবলেম ফেস করে, কিন্তু যারা খুব ঠিকঠাক করে গ্রুপের মধ্যে অ্যাজ এ মেম্বার ম্যানেজ করতে পারে, তারা কিন্তু এই এই তাদের মধ্যে এই এই ফিলিংস গুলো কিন্তু ডেভেলপ হয়। তো এটা একটা খুব পজিটিভ পয়েন্ট। আচ্ছা, পরের পয়েন্টে আসি, গোল অ্যাচিভমেন্ট। অবশ্যই আমি একা কাজ করতে পারছি না, আমি কয়েকজনকে নিয়ে সেই গোলটাকে অ্যাচিভ করছি। বেসিক্যালি গ্রুপের পারপাসই হচ্ছে যে আমরা দলবদ্ধ এই কারণে হই, আমাদের অনেক রকম টার্গেট থাকে, সেই টার্গেট গুলোকে ফুলফিল করি, আমাদের নিডস গুলোকে ফুলফিল করি। মোদ্দা কথা, গোল অ্যাচিভমেন্টের জন্য কিন্তু আমরা গোষ্ঠীবদ্ধ হই। দেয়ার ইজ পাওয়ার ইন দ্য মেজরিটি। অবশ্যই একা যে কাজটা করতে পারছো না, সেটা যদি তুমি অনেকজনকে সঙ্গে নিয়ে করো, তাহলে কাজটা তুমি সহজেই করতে পারবে, অনেক বেশি সুন্দরভাবে করতে পারবে। লাস্টলি, প্রোভাইড নলেজ অ্যান্ড ইনফরমেশন। অবশ্যই তুমি একটা গ্রুপের সদস্য হয়ে বাকি মেম্বার্সদের সঙ্গে যখন ইন্টারাক্ট করছো, তখন তুমি কি করছো? ইউ আর শেয়ারিং ইউর টক্স। তুমি কথাবার্তা আদান প্রদান করার মধ্যে অনেক রকম ইনফরমেশন, অনেক রকম নলেজ পাচ্ছ। হয়তো এই যে তোমরা ক্লাস 12-এ পড়ছো, এরপরে কি কোর্স নিয়ে পড়বে 12 ক্লাস করার পরে, কোন ভোকেশনাল কোর্স নেবে, কিংবা নর্মাল স্ট্রিমে যাবে, জেনারেল লাইনে যাবে, অনেক রকম এই যে তোমরা এই খবরগুলো যে নাও, আলোচনা করে নাও একে অপরের, বন্ধু বান্ধবের সঙ্গে অনেক রকম কোর্সের ব্যাপারে জানছো, গার্জিয়ানরাও অনেক কিছু তোমাদেরকে জানায়, কিংবা তোমার সিনিয়র্সরা যারা অনেক ফিল্ডে সেটেলড হয়ে গেছে, তাদের থেকে ইনফরমেশন জোগাড় করছো। তো বেসিক্যালি কি হয়, তুমি যখন দলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে আছো, তখন কিন্তু তুমি অনেক রকম নলেজ এবং ইনফরমেশন পাচ্ছ। গ্রুপ মেম্বারশিপ প্রোভাইডস নলেজ এন্ড ইনফরমেশন এন্ড দাস ব্রডেন্স আওয়ার ভিউ অফ কোর্স। যখন তোমার নলেজটা অনেক বেশি ওয়াইডেন হচ্ছে, তখন কিন্তু তোমার ভিউ পয়েন্টটাও অনেক বেশি ওয়াইডেন হচ্ছে, ব্রডেন হচ্ছে। অ্যাজ ইন্ডিভিজুয়াল উই মে নট হ্যাভ অল দ্য রিকোয়ার্ড ইনফরমেশন, গ্রুপ সাপ্লিমেন্ট দিস ইনফরমেশন অ্যান্ড নলেজ। যেটা আমি আগেই বললাম যে হয়তো একা একা আমি নিজে হয়তো অনেক বেশি তথ্য আমি কালেক্ট করতে পারছি না, সেখানে তুমি যখন আলোচনা করছো মেম্বার্সদের সঙ্গে, তখন কিন্তু তুমি অনেক রকম ইনফরমেশন পাচ্ছ, যেটা তুমি একা সেটা করতে পারছিলে না। আচ্ছা চলো এবার নেক্সট টপিকে যাই, ফরমেশন অফ গ্রুপ। কিভাবে গ্রুপটা অ্যাকচুয়ালি ফর্ম হয়? একদিনে রাতারাতি তো একটা গ্রুপ ফর্ম হয় না। তোমার যে একটা বন্ধু সার্কেল আছে, সেটা কি একদিনে সবাই মিলে জুড়ে বসেছে সেই মেম্বারশিপের মধ্যে? নিশ্চয়ই নয়। তো এবার দেখো, বেসিক্যালি আ গ্রুপ ইজ ফর্ম থ্রু কন্ট্যাক্টস এন্ড ইন্টারাকশন বিটুইন পিপল। এটা তো খুব কমন একটা ব্যাপার, যেটা কন্ট্যাক্ট করলে, পরিচয় হলে, আলাপ হলে, তারপরে তারা একসঙ্গে একটা গ্রুপের মধ্যে মেম্বার্স গুলো একসঙ্গে এসে একটা গ্রুপ তৈরি হয়। তো সবার প্রথমেই কন্ট্যাক্টস এন্ড ইন্টারাকশন, এবং সেকেন্ডলি দ্য ইন্টারাকশন ইজ ফেসিলিটেটেড বাই মেনি ফ্যাক্টরস। এই যে ইন্টারাকশনটা হচ্ছে, এটার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। এবার কি কি কারণ আছে আমরা জেনে নেবো। আচ্ছা দেখো, প্রথমেই হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সিমিটি মানে নৈকট্য। এবার দেখো, লিভিং ইন দ্য সেম লোকালিটি অর প্লেইং ইন দ্য সেম প্লেগ্রাউন্ড অর গোয়িং টু দ্য সেম স্কুল আর দ্য ফ্যাক্টরস বিহাইন্ড আওয়ার প্যাটার্ন মেকিং ফ্রেন্ডস। মানে আমাদের যে বন্ধুগুলো তৈরি হয়, সৃষ্টি হয়, দেখো তোমাদেরও যে অনেক বন্ধু আছে, তারা কোথা থেকে তৈরি হচ্ছে? স্কুল থেকে একসঙ্গে ক্লাসে বসেছো, তোমরা পাশাপাশি প্রথমে বসতে শুরু করলে, তারপরে হয়তো একদিন অ্যাবসেন্ট ছিলে, সে কি লিখলো, পরের দিন সেই নোটস গুলো কালেক্ট করলে, তারপর হয়তো একসঙ্গে বসে টিফিন শেয়ার করলে, টিফিন শেয়ার করতে করতে হয়তো কিছু নিজের ব্যক্তিগত কথাও বললে, সেখান থেকে বন্ধুত্ব স্টার্ট হলো। তো এইভাবে কিন্তু প্রক্সিমিটি মানে কাছাকাছি থাকলে, সেরকম সেম লোকালিটিতে মনে করো একটা মাঠ আছে, বাচ্চারা সব খেলতে আসছে, খেলতে 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 কিন্তু তারা একটা বন্ধু হয়ে যাচ্ছে, তার একটা গ্রুপ ফর্ম হচ্ছে, ঠিক আছে, টিম তৈরি হচ্ছে, একসঙ্গে মিলে পিকনিক করছে। তো এরকম ভাবে কিন্তু প্রক্সিমিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যার জন্য কিন্তু গ্রুপটা ফর্ম হয়। রিপিটেড ইন্টারাকশনস, এই প্রক্সিমিটি মানে হচ্ছে তোমার খুব রিপিটেডলি ইন্টারাকশন হচ্ছে, মানে সেম লোকালিটিতে থাকলে কিংবা সেম ফ্ল্যাটে থাকলে, তুমি যখন সিঁড়ি দিয়ে উঠছো, নামছো, লিফটে তোমার দেখা হচ্ছে, ঠিক আছে, প্লে গ্রাউন্ডে খেলতে যাচ্ছ যখন, তখন তোমার দেখা হচ্ছে, কিংবা সেম স্কুলের থেকে বন্ধু তৈরি হলে, গ্রুপ তৈরি হলে, সেখানে তুমি প্রত্যেকদিন স্কুলে যাচ্ছ, একই জায়গায় বসছো, একই সঙ্গে ক্লাস করছো, সেখান থেকে তোমার একটা গ্রুপ ডেভেলপ হচ্ছে।
with the same set of individual give us a chance to know them. এই যে সেম সেট অফ ইন্ডিভিজুয়াল একই মানুষের সঙ্গে যখন রিপিটেডলি ইন্টারাকশন হচ্ছে তখন কি হচ্ছে তোমার স্কোপটা বাড়ছে টু নো দেম মোর। মানে প্রথমেই তো তুমি কি করে একটা মানুষকে চিনবে, আলাপ হবে, জানবে, তার কিছু বৈশিষ্ট্য তোমার ভালো লাগবে, তারপরেই তো তোমরা আস্তে আস্তে কাছাকাছি আসবে এবং সেটা একটা গ্রুপ ফরমেশন হবে, তাই না? আচ্ছা দেখো, and their interest, attitude and background are important determination of your likings for your group members. Of course, মানে তুমি আলাপ যখন করছো কথাগুলো কি করে এগোবে যদি তোমাদের একই রকম চিন্তাধারা থাকে। মনে করো তোমরা একই ধরনের বই পড়ছো, কিংবা একই ধরনের সিনেমা ভালোবাসো, কিংবা একই ধরনের গান শুনতে ভালোবাসো, কিংবা খুব একই সেম ক্রিকেটারের খুব ফ্যান। তো কিছু তো একটা চাই, দুটো মানুষ মিলে যখন আলোচনা করছে কিংবা দলের মধ্যে দলের সদস্যরা, a group of people when they are discussing there has to be some topic, ঠিক আছে? কোন একটা টপিক নিয়ে তো ডিসকাস করে তো তোমরা এগোবে। সেই জন্য কি হয় সেখানে কিন্তু তোমাদের অ্যাটিটিউড, তোমাদের ইন্টারেস্ট, তোমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওর মধ্যে যদি সিমিলারিটি থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা গ্রুপ তৈরি হয়। আচ্ছা নেক্সট পয়েন্ট, এই যে আমি যেই লাইনটা দিয়ে শেষ করব, যে করলাম আগের পয়েন্টটা, যে সিমিলারিটিস, সেই সিমিলারিটিস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ ফরমেশনের জন্য। দেখো, বিং exposed to someone over a period of time makes us to assess our similarity and paves the way for formation of groups. Psychologists have given several explanations behind why we like similar people. One explanation is that people prefer consistency and like relationship that are consistent. মানে মানুষে কিন্তু চেঞ্জিং জিনিসটা পছন্দ করে না। মানে তুমি একটা মানুষের সঙ্গে তোমার পরিচয় হলো, তার সঙ্গে অনেক কিছু তোমার মিলছে, তার চিন্তাধারার সঙ্গে তোমার অনেক কিছু মিলে যাচ্ছে, এবং মানুষ তার সঙ্গে সম্পর্ক স্থাপন তৈরি করতে চায়, কারণ তারা কনসিস্টেন্সিতে অনেকটা বিশ্বাস করে। তারা কিন্তু এইটা ভাবে না যে আচ্ছা চলো এর সঙ্গে আলাপ হয়েছে, ঠিক আছে আমি পরের দিন আরেকজনের সঙ্গে আলাপ হবে, তার সঙ্গে আমি কথা বলবো। মানুষ কিন্তু চায় তার নিজের ফিলিংস গুলো, তার নিজের যা অনুভূতি আছে সেগুলো শেয়ার করার জন্য একটা এমন একটা গ্রুপ কিংবা এমন পার্সন যাদের কাছে কিন্তু সে বলতে পারবে। কারণ প্রত্যেক দিনের নানা রকম ঘটনা ঘটছে এবং তোমার একটা ফিলিং, একটা শেয়ারিং করার জিনিস তো নয়। জীবন যখন চলছে তোমার অনেকগুলো শেয়ারিং এর থিংস থাকবে, এবং সেই মানুষগুলো যারা খুব বিশ্বাসযোগ্য, তোমার মনে হবে যে তাদেরকে তোমার ফিলিংস বলে, তোমার অনুভূতি বলে তুমি কিছুটা হলেও রিলিফ পাচ্ছ কিংবা কোনো সাজেশনস পাচ্ছ, সেখানে কিন্তু তুমি সেরকম ভাবে কনসিস্টেন্ট মেম্বার্স চাইবে তোমার লাইফে, যাদের সঙ্গে তুমি শেয়ার করো। ঠিক আছে, তো এটাই সাইকোলজিস্ট বলেছে, when two people are similar there is consistency and they start liking each other. এবার এই কনসিস্টেন্সিটা তখনই হবে যখন তাদের চিন্তাধারার মধ্যে একটা সিমিলারিটি থাকবে। এই যে বললাম, মনে করো একই রকম বই তোমরা পছন্দ করো পড়তে, একই রকম মিউজিক তোমরা শুনতে পছন্দ করো, কিংবা একই রকম খাবার খেতে তোমরা ভালোবাসো, দুজনেই হয়তো চাইনিজ খেতে খুব পছন্দ করো। তো এই লাইকিংস গুলো তোমাদেরকে কিন্তু একসাথে আনবে। Like two people coming to the public library and reading the same types of books may become friends later on. এই যেটা বললাম, আমি লাইব্রেরিতে আসছি, একই রকম বই পড়ছে, স্ট্যাকের মধ্যে দেখা হচ্ছে, তারপর তারা আলোচনা করছে সেই বইটা সম্বন্ধে। কেউ যদি আগের থেকে অন্য বইটা পড়ে থাকে সে তখন বলছে যে এখানে এই পার্টটা খুব মন দিয়ে পড়বে, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। এভাবেই তো আলোচনা শুরু হয়, সেখান থেকেই কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়। Another explanation given by psychologists is that when we meet similar people, they reinforce and validate our opinions and values. We feel we are right and thus we start liking them. এই যে similar type of people, এটা নিয়ে কিন্তু আমি আরো পরে ডিল করবো, এটা একটা টার্ম আছে, এখন বলছি না। সিমিলার পিপলের সঙ্গে যখন তুমি আলোচনায় বসছো তখন কি করছে, যেহেতু তোমাদের ভিউ পয়েন্টস গুলো অনেকটাই একই রকম, সেই জন্য তুমি যখন কোনো কথা বলছো আরেকজন কিন্তু তোমার কথাতে হ্যাঁতে হ্যাঁ মানে সম্মতি জানাচ্ছে। তার মানে কি হচ্ছে, তুমি যে কথাগুলো বলছো যে সেগুলো কিন্তু আরো বেশি ভ্যালিডেটেড হচ্ছে মানে ইম্পর্টেন্স পাচ্ছে, এবং তোমার কথাগুলো যখন ভ্যালিউড হচ্ছে, ভ্যালিডেটেড হচ্ছে, ইম্পর্টেন্স পাচ্ছে, তখন তুমি কিন্তু কি হচ্ছে তোমার, তুমি কিন্তু নিজেকেও ভ্যালুয়েবল, নিজেকেও ভ্যালিডেটেড, নিজেকেও ইম্পর্টেন্ট ফিল করছো। তো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার তুমি যখন নিজেকে, সব মানুষে কিন্তু সবার প্রথমে
আমাদের ধর্মই হচ্ছে যে আমার সবার প্রথমে কিন্তু আমরা নিজেদেরকে ভালোবাসি। এবার যখন তুমি নিজেকে ভ্যালুয়েবল মনে করছো এবং সেই ভ্যালুটা কোথা থেকে আসছে, তোমার সঙ্গে যা সিমিলারিটি আছে সে হয়তো তোমাকে ভ্যালুগুলো দিচ্ছে, সে হয়তো তোমার কথা সাপোর্ট করছে, সে তার ফলে তুমি নিজেকে খুব ইম্পর্টেন্ট মনে করছো এবং সেখান থেকে তোমার নিজের প্রতি ভালোবাসা সৃষ্টি হচ্ছে। এবং এটা একটা মেন কারণ যে তুমি সেই পার্টিকুলার গ্রুপকে কিংবা পার্টিকুলার পার্সনকে পছন্দ করছো ইন রিটার্নে, যে হ্যাঁ সে তো আমাকে ইম্পর্টেন্ট ফিল করে, তো ওয়াই শুডন্ট আই লাইক হিম অর হার ইন দ্য সেম ওয়ে। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে কমন মোটিভস অ্যান্ড গোলস। আমাদের যদি একই রকম লক্ষ্য থাকে, একই রকম উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক সময় একসাথে কাজ করে কিন্তু আমরা খুব ভালোভাবে এগিয়ে যাব। এটা খুব হস্টেলে খুব হয়, একসঙ্গে যখন স্টুডেন্টসরা থাকে তখন হয়তো পরীক্ষার আগে পড়ছে, মানে আমার এটা নিজের একটা ফিলিং হতো যে একা একা পড়ছি, তার থেকে একটু গ্রুপ ডিসকাশন করে পড়ি, অনেক তাড়াতাড়ি পড়া হয়ে যাবে, এবং সেটা হতো আমার জন্য প্রযোজ্য। এই যে আমরা সেম জায়গায় সেম পরীক্ষা দিচ্ছি, এখানে কিন্তু এই চিন্তাটা আসে না যে ও আমার থেকে বেশি নাম্বার পেয়ে যাবে। যদি আসতো তাহলে হয়তো আমরা পরীক্ষার সময় একে অপরকে একটুখানি স্কোপ করলে হয়তো আনসারটাও ইশারা করতাম না। যাই হোক, এখানে হচ্ছে যখন তোমাদের কমন মোটিভস থাকবে, কমন গোলস থাকবে, তখন কিন্তু তোমাদের গ্রুপ ফরমেশনটা খুব ফেসিলিটেটেড হবে। এবং পিপল হ্যাভ কমন মোটিভস অর গোলস অ্যান্ড দে গেট টুগেদার অ্যান্ড ফর্ম আ গ্রুপ, উইচ উইল ফেসিলিটেট দেয়ার গোল। মানে তারা একসঙ্গে হচ্ছে, তাতে কি হচ্ছে, তার গোলটাতে আরো তাড়াতাড়ি আরো ইজিলি অ্যাচিভেবল হচ্ছে। অনেক সময় পড়তে পড়তে মনে করো যে তুমি একটা কনসেপ্ট বুঝতে পারছো না, সেখানে যদি তুমি যদি আরেকজনের সঙ্গে আলোচনা করো, তাহলে কিন্তু অনেক সময় এমন হয় যে ডাউটটা তোমার ছিল এতদিনে, সেটা কিন্তু তুমি অন্যকে বলতে বলতেই তোমার ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবেও কিন্তু অনেক সময় হেল্প করে। সাপোজ ইউ থিঙ্ক ইউ কিপ ইউর লোকালিটি ক্লিন, which you cannot do it all by yourself, then you form a group to create awareness in every part of your locality, reaching to each and every people. এখানে একটা এক্সাম্পল দেখো, মনে করো তোমার উদ্দেশ্য আছে যে তুমি তোমার এরিয়াটাকে, তোমার লোকালিটিটাকে তুমি পরিষ্কার রাখবে। এবার তুমি পরিষ্কার রাখার যে অ্যাওয়ারনেস, তুমি মানুষকে সচেতন করছো, আর সেখানে যখন অনেক মানুষ তোমাকে এসে সাপোর্ট করছে, তখন কিন্তু তোমার যে উদ্দেশ্যটা ছিল যে লোকালিটি ক্লিন করা, তোমার এরিয়াটাকে পরিষ্কার রাখা, সেটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। বিকজ তুমি বাকি মেম্বারসদের থেকেও তো হেল্পটা পাচ্ছ। যে কাজটা একা করলে হয়তো তোমার 2 সপ্তাহ 1 মাস লেগে যেত, সেটা হয়তো 7 জন মিলে করে তোমার 1 সপ্তাহের মধ্যেই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। সেখানে কিন্তু তুমি তোমার লক্ষ্যতে পৌঁছাতে পারলে। এবার দেখো, এই যে গ্রুপ যে ফরমেশন হচ্ছে, সেটার অনেকগুলো স্টেজেস আছে। কি কি স্টেজেস আছে সেটা আমি আলোচনা করব। One does not become a group member the moment one meets people or comes close to people. মানে তুমি এই যে বললাম একটু আগে যে রাতারাতি গ্রুপ ফরমেশন হয় না, একটা মানুষকে তুমি সব মনের কথা রাতারাতি বলতে পারো না, সে আসছে কাছে, অনেকগুলো স্টেপে অ্যাকচুয়ালি একটা গ্রুপ ফরমেশন হয়। এবং এখানে দেখো এই পুরো স্টেজেস গুলো টাকম্যান, নামটা মনে রেখো, টাকম্যান সাজেস্টেড দ্যাট গ্রুপস পাস থ্রু 5 ডেভেলপমেন্টাল সিকোয়েন্স। মানে 5টা মেন ধাপে কিন্তু একটা গ্রুপ ফর্ম হয়, 5টা স্টেজ আছে। কি কি 5টা স্টেজ? ফর্মিং, স্টর্মিং, নর্মিং, পারফর্মিং, অ্যাডজর্নিং। অনেক সময় অ্যাডজর্নিংটা সব গ্রুপের মধ্যে থাকে না, সেটা আমি ডিসকাস করার সময় তোমাদেরকে বলছি। চলো এবার ফর্মিং স্টেজে আসি। ফর্মিং স্টেজ নামেই বুঝতে পারছো জিনিসটা ফর্ম হচ্ছে, তৈরি হচ্ছে। when a group member first meet, there is great deal of uncertainty about the group and how is to be achieved goal, the goal and how is to be achieved. People try to know each other and assess whether they will fit in. There is excitement as well as apprehension. This stage is called forming stage. এই যে মনে করো মেম্বার্সরা তখন একে অপরকে চেনে না, এবার তারা কিন্তু অনেক সময় তারা এক্সাইটেডও যে একে অপরকে চিনবে, জানবে। তারা একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা মেম্বার্স হয়েছে গ্রুপের, এবং কিভাবে কাজটা এগোবে সেটাও যখন ভাবছে। অ্যাট দ্য সেম ওয়ে এই মেম্বার্স গুলোকে নিয়ে আমি কাজটা এগিয়ে যেতে পারবো কিনা, আমার লক্ষ্যে আমি রিচ করতে পারবো কিনা, সেটাও কিন্তু সেই দ্বন্দ্বের কিন্তু থাকে। সেই জন্য এক্সাইটমেন্ট আর অ্যাপ্রিহেনশন দুটোই কিন্তু একসঙ্গে কাজ করবে একদম ফার্স্ট যে। তার মেন কারণ হচ্ছে যে অ্যাজ এ মেম্বার অফ আ গ্রুপ আমি অন্য মেম্বারদেরকেও ভালোভাবে পারসিভ করতে এখনো পারিনি, চিনতে পারিনি, বুঝতে পারিনি। এর সেরকম ভাবে বাকিরাও কিন্তু
আমাকে সেরকম ভাবে চিনতে পারছে না, বুঝতে পারছে না, সেই জন্য একে অপরের যা ক্যাপাসিটি, যা যোগ্যতা, যা এবিলিটি, সেগুলো কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত অজানা। এরপরে দেখো সেকেন্ড স্টেজটা যেটা হয় স্টর্মিং স্টেজ। ছবিটা দেখেই বুঝতে পারছো একটা ঝগড়া, একটা মারপিটের একটা জায়গা হচ্ছে, মানে কে পজিশন নেবে, মানে গ্রুপ মানে হচ্ছে গ্রুপের একটা লিডার হতে হবে, একটা পলিসি থাকতে হবে, একটা প্ল্যানিং থাকতে হবে, এক্সিকিউশন করতে হবে, অনেকগুলো স্টেপস করেই তো আমি গোলে পৌঁছাবো, রাইট? এখানটা হু উইল ডু দ্য থিং। অফেন আফটার দিস স্টেজ there is a stage of intra-group conflict, মানে storming মানে হচ্ছে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয় মেম্বারসদের মধ্যে, which is referred to as storming. In this stage there is conflict among group members about how the target of the group is to be achieved, who is to control the group and its task. এই যে কিভাবে আমি গোল অ্যাচিভ করব, কে কন্ট্রোল করবে পুরো গ্রুপটাকে, কে লিডারশিপ নেবে, কিভাবে প্ল্যানিং হবে, কিভাবে এক্সিকিউশন হবে, এভরিথিং এর জন্য কিন্তু এই প্রবলেমটা, এই কনফ্লিক্টটা কিন্তু সৃষ্টি হয়, ইন্টার গ্রুপের কনফ্লিক্ট। When this stage is complete, some sort of hierarchy of leadership in the group develops and a clear vision as to how to achieve the group goal. মানে এই স্টর্মিংটা হয়ে যখন একে অপরকে অনেকটা মানে কি বলবো, একটা কনফ্লিক্টের মধ্যে দিয়ে, একটা কনফিউশনের মধ্যে দিয়ে আলটিমেটলি কিন্তু সেই ফাইনালাইজ একটা রেজাল্টে আসে যে ঠিক আছে, এ গ্রুপের লিডার হবে, প্ল্যানিং গুলো এইভাবে হবে, তারপরে এইভাবে এক্সিকিউট হবে, এবং দেন উই উইল লিড টু দ্য ফাইনাল গোল। এই স্টর্মিং স্টেজটার পরে কিন্তু একটা হায়ারার্কি সৃষ্টি হয়, মানে স্টেপ বাই স্টেপ, মানে কে কোন কাজটা করবে সেই কাজটা করার জন্য কিন্তু একটা পুরো ধাপে ধাপে একটা সিঁড়ির মতন একটা হায়ারার্কি তৈরি হয়, এবং এরপরে কিন্তু গ্রুপের একটা কি বলবো, একটা ব্যালেন্স ফরম্যাট কিন্তু ক্রিয়েট হয়। আচ্ছা, নেক্সটটা হচ্ছে নর্মিং। নর্ম নিয়ম, ঠিক আছে। বেসিক্যালি তার মানে হচ্ছে দ্য স্টর্মিং স্টেজ ইজ ফলোড বাই অ্যানাদার স্টেজ নোন অ্যাজ নর্মিং। গ্রুপ মেম্বার্স বাই দিস টাইম ডেভেলপ নর্মস রিলেটেড টু গ্রুপ বিহেভিয়ার। প্রত্যেকটা গ্রুপের মধ্যে কিছু কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো সবাইকেই পালন করতে হয়। তার ফলেই কিন্তু সবাই সবার নিজের কাজটা যদি ঠিকঠাক করে, যেটা সিম্পল একটা ফ্যামিলিতেও সবাই যদি নিজের কাজটা, নিজের দায়িত্বটা ঠিকঠাক করে পালন করে, তাহলে কিন্তু কোনো কনফ্লিক্ট, কোনো ঝামেলা হয় না, আমরা কিন্তু খুব ইজিলি আমাদের টার্গেট গুলো, লক্ষ্যগুলো অ্যাচিভ করতে পারি। তো এইখানটাই সেটা হয় আর কি, যে এই যে নর্মস গুলো আছে সেইগুলো কিন্তু একটা এই গ্রুপের একটা পজিটিভ আইডেন্টিটি কিন্তু ডেভেলপ করে আর কি, ঠিক আছে, এই নিয়মগুলো যখন গ্রুপ মেম্বার্সরা ফলো করে। এবং এই নর্মের মাধ্যমে দিয়ে কিন্তু আলটিমেটলি যার যেটা রোল, কি কি কাকে পারফর্ম করতে হবে ফর দ্য অ্যাটেনমেন্ট অফ গোল, সেটা হচ্ছে ফোর্থ স্টেজ, পারফরমেন্স স্টেজ। বাই দিস টাইম দ্য স্ট্রাকচার অফ দ্য গ্রুপ হ্যাজ ইভলভড and is accepted by group members. এই যে একটা হায়ারার্কি তৈরি হয়েছিল স্টর্মিং স্টেজের মাধ্যমে, সেটা পুরোপুরি গ্রুপ সদস্যরা অ্যাকসেপ্ট করে নিয়েছে, নর্মস গুলো, যে যার নিয়মগুলো সে গ্রুপের মধ্যে ফলো করছে, এবং তারপরে যার যা দায়িত্ব সেটা কিন্তু পারফর্ম করছে। গ্রুপ মেম্বার্সরা তাদের দায়িত্বগুলো সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং সেই অ্যাকসেপ্টেন্সের পরে কিন্তু তারা নিজেরা নিজেদের রোলস গুলোকে পারফর্ম করছে। দ্য গ্রুপ নাও moves towards the achieving the group goal. মানে যে যার পারফরমেন্স, যে যার দায়িত্ব সেটা ঠিকঠাক করে পালন করার ফলে কিন্তু তারা গ্রুপ গোলে পৌঁছাবে। ফর সাম গ্রুপস দিস মে বি দ্য লাস্ট স্টেজ অফ দ্য গ্রুপ ডেভেলপমেন্ট। মানে তুমি গ্রুপের মধ্যে অ্যাজ এ মেম্বার আছো, তোমার মেইন উদ্দেশ্যই হচ্ছে টু অ্যাচিভ ইউর গোল। তো এই পারফর্মিং স্টেজের মধ্যে দিয়ে তুমি যখন গ্রুপ গোলে পৌঁছে যাচ্ছ, তোমার লক্ষ্য পূরণ হচ্ছে, তখন এখানে কিন্তু অনেক গ্রুপের পারফর্মিং স্টেজটাই লাস্ট স্টেজ হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আর একটা স্টেজ আছে অ্যাডজর্নিং স্টেজ। এটা কি হচ্ছে, মনে করো আমি একটা কোনো পারপাসে আমরা সেই গ্রুপের মেম্বার্স হয়েছি। ফর সাম গ্রুপস, like in the case of an organizing committee for a school function, there may be another stage known as adjourning stage. In this stage, once the function is over, the group may be dissolved. মানে একটা কালচারাল প্রোগ্রামের জন্য মনে করো একটা কমিটি তৈরি হয়েছে, এবার প্রোগ্রামটা যখনই শেষ হয়ে গেল তখনই সেই গ্রুপটা অ্যাডজর্নিং হয়ে গেল, মানে তার মেম্বার্সরা আর সেই গ্রুপের মেম্বার্স নয়, তারা তখন আলাদা হয়ে গেল। তো অনেক সময় অ্যাডজর্নিং স্টেজটা ফিফথ স্টেজ হয়, ঠিক আছে।
চলো এবার all groups do not always proceed from one stage to the next in such a systematic manner. এটা কিন্তু মনে রাখবে যে একদম সিস্টেম্যাটিক ম্যানারে যে সব গ্রুপ একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ পৌঁছাচ্ছে তা নয়। Sometimes several stages go on simultaneously, while in other instances group may go back and forth through various stages. অনেক সময় হয় যে দুটো স্টেজ একসঙ্গে মানে নর্মিং আর পারফর্মিং একসঙ্গে হচ্ছে, এরকমও হতে পারে। কিংবা মনে করো কিছু একটা ঝামেলা হলো, আবার তারা স্টর্মিং মানে লিডারশিপ ঠিকঠাক করে, মানে এরকম তো হয়ই না কোনো একটা দলের মধ্যে। মনে করো দলনেতা দ্য লিডার অফ দ্য গ্রুপ ভালো করে নিজের কাজটা করতে পারছে না, ভালো করে সিং করতে পারছে না, মেম্বার্সদের ভালো করে ডিউটিস দিতে পারছে না, ভালো করে কোঅর্ডিনেট করতে পারছে না। সেখানে কি হবে, মেম্বার্সরা যদি আপত্তি জানায় যে আমাদের এই দলনেত্রী ঠিকঠাক নয় কিংবা দলনেতা ঠিকঠাক নয়, তখন কি হবে, গ্রুপটা আবার চেঞ্জ হবে, আবার ভাঙবে, আবার সেই স্টর্মিং স্টেজে যাবে, আবার করে সেই হায়ারার্কি তৈরি হবে। তো এরকম ভাবে হতেই পারে যে স্টেজে তুমি পিছনের দিকেও যাচ্ছ, আবার দুটো স্টেজ একসঙ্গে যাচ্ছে। তো এরকম কিন্তু অনেক সময় ঘটে থাকে, ডিপেন্ডিং অন দ্য গোলস, ডিপেন্ডিং অন দ্য মোটিভ, ডিপেন্ডিং অন দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ। ঠিক আছে, আচ্ছা এবার গ্রুপ স্ট্রাকচারে আসছি। ডিউরিং দ্য প্রসেস অফ গ্রুপ ফরমেশন গ্রুপ অলসো ডেভেলপ আ স্ট্রাকচার। মানে এই যে গ্রুপ ফরমেশনের সময় কিন্তু একটা গ্রুপ স্ট্রাকচার ডেভেলপ হয়। গ্রুপ স্ট্রাকচার ডেভেলপ অ্যাজ মেম্বার ইন্টারাক্ট। এই যে গ্রুপ স্ট্রাকচারটা কিন্তু যখন মেম্বার্সরা একে অপরের সঙ্গে ইন্টারাকশন করছে তখন কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি হয়। এবার জেনে নেবো চারটে ইম্পর্টেন্ট এলিমেন্ট এই গ্রুপ স্ট্রাকচারে কি কি। প্রথমেই হচ্ছে রোলস। রোলস আর সোশ্যালি ডিফাইন্ড এক্সপেকটেশনস, মানে সমাজ ডিফাইন করে দিয়েছে কি কি এক্সপেকটেশনস আছে। মানে আজকে যদি আমি একজন শিক্ষিকা হই, আজকে যদি আমি কারো মেয়ে হই, তাহলে আমার কিছু কিছু ডিউটিস আছে, কিছু কিছু মনে করো ইন্ডিয়ান সিটিজেন হিসেবেও আমার কিছু কিছু অ্যাজ এ সিটিজেন ডিউটিস আছে। তো এই রোল গুলো হচ্ছে সোশ্যালি সোসাইটি আমাদের এই কাজগুলো ডিফাইন করে দিচ্ছে, কিছু কিছু এক্সপেকটেশন যেটা এক্সপেক্ট করছে আমাদের থেকে সমাজ, দ্যাট ইন্ডিভিজুয়াল ইন আ গিভেন সিচুয়েশন আর এক্সপেক্টেড টু ফুলফিল। এবং তাদের উচিত এই দায়িত্বগুলো তাদের ফুলফিল করা উচিত। ঠিক আছে, যেটা সোসাইটি তাদের কাছ থেকে এক্সপেক্ট করে। রোল রেফার টু the typical behavior that depicts a person in a given social context. ঠিক আছে, একটা পরিস্থিতিতে মনে করো তোমাদের সামনে এখন আমি পড়াচ্ছি অ্যাজ এ টিচার, ভিডিও ক্লাসেস নিচ্ছি, আমার তো আরেকটা লাইফও হতে পারে যে আমি একটা বন্ধু বান্ধবের সঙ্গে আমি একটা ডিনার করছি। তো এখন আমি যেভাবে তোমাদের সঙ্গে বিহেভ করছি কিংবা অ্যাকচুয়াল ক্লাসরুম সিচুয়েশনে আমার স্টুডেন্টস গুলোর সঙ্গে যখন আমি বিহেভ করি, সেই সেম বিহেভিয়ার কি আমি আমার বন্ধুদের সঙ্গে যখন আমি ডিনার করছি তখন কি আমি সেভাবে বিহেভ করবো? নিশ্চয়ই নয়। তো প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু তোমার কাছে কিছু এক্সপেকটেশন থাকে। যেরকম তোমরাও মনে করো ক্লাসরুম সিচুয়েশনে যখন বসে টিচারের কথা শোনো, ম্যাডাম যখন পড়াচ্ছে তখন যখন শুনছো তখন একরকম ভাবে বিহেভ করছো, কিন্তু ক্লাসরুম থেকে বেরিয়েই হয়তো ক্যান্টিনে যখন বন্ধু বান্ধবের সঙ্গে আছো তখন অন্যরকম করে বিহেভ করছো। তো এবার প্রত্যেকটা সিচুয়েশনে কিছু হচ্ছে মানে আনসেট কিছু কিছু রোলস থাকে আমাদের, যেগুলো কিন্তু সোসাইটি চায় যে আমরা ওগুলো পূরণ করি। ঠিক আছে, আচ্ছা, an individual with a role, there are certain role expectations that include the behavior expected of someone in a particular role. অবশ্যই মানে এটা এক্সপেক্টেড হয়েছে, অনেক সময় না তোমার কাছ থেকে এটা আশা করা যায় না। মানে আমরা একটা এক্সপেকটেশন করেছিলাম সেই ইন্ডিভিজুয়ালটার কাছ থেকে বলেই সে কোনোভাবে সেই এক্সপেকটেশনটা ফুলফিল হয়নি বলে এই কথাটা বললো একজন, কিংবা শুনতে হলো কথাটা, রাইট? তো এখানটা দেখো, as a daughter or a son, you are expected to respect elders, listen to them and be responsible towards your studies. খুব সুন্দর একটা এক্সাম্পল ঠিক তোমাদের জন্য, যে তোমাদের অ্যাজ এ ডটার কিংবা সান কিন্তু তোমাদের নিজেদের গার্জেনের প্রতি খুব শ্রদ্ধাশীল হওয়া উচিত, তাদের কথা শোনা উচিত, মান্য করা উচিত, এবং নিজেদের পড়াশোনাতেও খুব রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, যাতে তোমরা কিনা খুব ভালো রেজাল্ট করো, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এবং সবসময় তোমাদের এল্ডার্সদের কিন্তু রেসপেক্টফুলি তাদের সঙ্গে বিহেভ করা উচিত, তাদের কথা শোনা উচিত, তারা যদি কোনো অ্যাডভাইস দেয় তাহলেও কিন্তু তোমাদের সেগুলো মেনে চলা উচিত। তো এই পার্টিকুলার রোলগুলো কিন্তু তোমাদের আছে, এবং যখনই এটা ফুলফিল কোনো কারণে হচ্ছে না তখন কিন্তু সেখানে সোসাইটি কিন্তু কোনো না কোনো ভাবে তোমাদেরকে এটা জানানো দিচ্ছে কিন্তু তুমি কিন্তু তোমার দায়িত্বগুলো পালন করছো না, তুমি কিন্তু তোমার রোলগুলো ফুলফিল করছো না। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে নর্মস, নিয়ম।
are expected standards of behavior and belief established, agreed upon, and enforced by group members. They may be considered as the group unspoken rules. মানে এমন কিছু রুল হয়তো সামনাসামনি ভাবে ডিরেক্ট নয়, লিখিত নয়, কিছু কিছু আনসেড আনস্পোকেন রুলসই কিন্তু নর্মের মধ্যে আছে। ইন আ ফ্যামিলি there are norms that guide the behavior of the family members. These norms represent shared ways of viewing the world. মানে এরকম অনেক কিছু অলিখিত কিছু রুলস কিন্তু ফ্যামিলিতে থাকে। আমার একটা খুব নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স মনে পড়ে গেল। আমি একটা ক্লিনিক্যাল সাইকোলজির জন্য ওয়ার্কশপে গিয়েছিলাম আর কি। তো সেখানে তার মাঝখানে আর কি একটা আমার বন্ধুর বাড়িতে ছিলাম, এবং যখন সেই মানে অনেকটা ডিস্টেন্স ছিল, যেহেতু আমি একেবারে যেতে পারবো না সেই জন্য, এবং যখন চলে আসছি, যখন আমি তার মা বাবার পা ছুঁয়ে বলছি যে আসছি, তখনই আমাকে আটকে দেওয়া হলো। বললো যে এই বাড়ির মেয়েরা কখনো পায়ে হাত দেয় না, মানে তাদেরকে প্রচন্ড সম্মান করা হয়। তো হট করে আমার এই এক্সাম্পলটা মনে পড়ে গেল। তো এরকম ধরনের অনেক সময় আনস্পোকেন রুলস কিন্তু থাকে অনেক ফ্যামিলিতে। আচ্ছা, পরেরটা হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাসটা কি দেখে নেবো? refers to a relative social position given to group members by others. গ্রুপ মেম্বার্সরা অন্য মেম্বারকে একটা পজিশন দিচ্ছে। This relative position or status may be either ascribed মানে হয়তো সিনিয়রিটি বেসিসে তাকে দেয়া হলো, কিংবা অ্যাচিভ, তুমি তোমার নিজের যোগ্যতা দিয়ে, এবিলিটিস দিয়ে তুমি সেই পজিশনটা অ্যাচিভ করেছো, মানে তোমার হার্ড ওয়ার্ক এক্সপার্টিস দিয়ে। বাই বিং মেম্বার্স অফ দ্য গ্রুপ উই এনজয় স্ট্যাটাস অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট গ্রুপ. All of us therefore strive to be members of such group which are high in status or are viewed favorably by others. মানে আমাদের একটা এরকম নেচারই আছে, মনে করো খুব কোন একটা গ্রুপ খুব স্ট্যাটাসেবল, খুব হাইলি পজিশন, অনেক রকম কাজ করেছে, সেই গ্রুপের মেম্বার্স হতে কিন্তু আমরা খুব চাই, ফেভার করি যে সেখানে আমি অ্যাজ এ মেম্বার সেই গ্রুপ জয়েন করবো। ইভেন উইদিন আ গ্রুপ ডিফারেন্ট মেম্বার্স হ্যাভ ডিফারেন্ট প্রেস্টিজ অর স্ট্যাটাস। মানে একটা গ্রুপের মধ্যেও কিন্তু এরকম হতে পারে যে ডিফারেন্ট মেম্বার্সরা ডিফারেন্ট স্ট্যাটাসেবল পজিশন হোল্ড করে আছে। ফর এক্সাম্পল, দেখো, দ্য ক্যাপ্টেন অফ দ্য ক্রিকেট টিম হ্যাজ আ হাইয়ার স্ট্যাটাস কম্পেয়ার্ড টু দ্য আদার মেম্বার্স, অলদো অল আর ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর আ টিম সাকসেস। একটা ক্রিকেট ক্যাপ্টেন যে আছে তাকে কিন্তু স্টেজে ডাকা হয়, জিতলো কিংবা হারলো তার কাছে কিন্তু কোয়েশ্চেনিং করা হয় যে আজকে তোমার টিমটা কি কারণে জিতেছে। প্রত্যেক জনেরই হয়তো ম্যাচ জেতার পেছনে কিছু কিছু ইন্ডিভিজুয়াল অবদান আছে, অন্য কেউ হয়তো ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে, কিন্তু ক্যাপ্টেনকেই কিন্তু আলটিমেটলি সেই উইনিং কাপটা কিন্তু ধরার জন্য ডাকা হয়। তো এখানে কিন্তু স্ট্যাটাসের মানেটা তোমরা বুঝতে পারছো, কোহেসিভনেস কতটা, টুগেদারনেস কতটা একসাথে, ঠিক আছে। refers to togetherness, binding or mutual attraction between group members. মানে আমরা একে অপরের সঙ্গে কতটা যুক্ত, কতটা অ্যাটাচ, কতটা আমরা অ্যাট্রাক্টেড, মিউচুয়াল অ্যাট্রাকশন আছে। as the group become more cohesive, group members start to think, feel and act as a social unit. মানে একটাই ইউনিট, মানে যদি কোহেসিভনেস খুব ভালোভাবে থাকে তাহলে কিন্তু আমরা যে সবাই একই চিন্তাধারায় বিশ্বাসী, আমরা যে সবাই একই লক্ষ্য পূরণের জন্য এখানে দলবদ্ধ হয়ে এগিয়ে যাব, সেই চিন্তাধারাটা কিন্তু কাজ করে। এবং ইন্ডিভিজুয়ালরা কিন্তু নিজেদেরকে আইসোলেটেড ভাবে না, মানে আমি আলাদা, অন্য গ্রুপ মেম্বারে থাকে, সেই জিনিসটা কিন্তু, সেই ব্যাপারটা কিন্তু এখানে কাজ করে না। মেম্বার্স অফ আ হাইলি কোহেসিভ গ্রুপ হ্যাভ আ গ্রেটার ডিজায়ার টু রিমেন ইন দ্য গ্রুপ ইন কম্প্যারিজন টু দোজ হু বিলং টু লো কোহেসিভ গ্রুপ। মানে যদি গ্রুপ প্রচন্ড ভাবে কোহেসিভ থাকে তাহলে কিন্তু সহজে গ্রুপ মেম্বাররা কিন্তু সেপারেটেড হয় না, তারা কিন্তু সেই দলের মধ্যে থাকতে ভালোবাসে, কম্পেয়ার টু যে গ্রুপে লো কোহেসিভনেস আছে। কোহেসিভনেস রেফার্স টু দ্য টিম স্পিরিট। এই যে টিম স্পিরিট, কিংবা তোমরা প্রাইমারি গ্রুপের মধ্যেও পড়েছো আমরা মনোভাব, কিংবা উই ফিলিং, মানে আমি তোমার থেকে আলাদা নই, মানে আমার কষ্ট হলে
সেই কষ্টটা তুমিও সমানভাবে বুঝবে, কিংবা তোমার আনন্দ হলে আনন্দটা আমিও সমানভাবে উপভোগ করব। তো এই যে সেন্স অফ বিলঙ্গিংনেস, যে একে অপরের জন্য আমরা আছি, আমরা ফিল করছি, কিংবা কষ্ট হলেও সেই অনুভূতিগুলো সমানভাবে হচ্ছে, এটাকেই কিন্তু কোহেসিভনেস বলছে। ইট ইজ ডিফিকাল্ট টু লিভ আ কোহেসিভ group or to gain membership of a group. This is highly cohesive. এই যে যেরকম ভাবে কোহেসিভ গ্রুপের মেম্বার হিসেবেও সেই গ্রুপটাকে ছাড়া প্রচন্ড ভাবে ডিফিকাল্ট, সেরকম ভাবে একটা পার্টিকুলার কোহেসিভ গ্রুপের মধ্যেও তুমি যদি অ্যাজ এন আউটসাইডার ওই গ্রুপের মেম্বার হতে চাও, সেটাও কিন্তু খুব ডিফিকাল্ট। সেই গ্রুপ কিন্তু তোমাকে অ্যাজ এ আউটসাইডার নেবে না, কারণ ওদের মধ্যে একটা বন্ডিং প্রচন্ড আলাদা ভাবে, একটা ইউনাইটেড ভাবে কিন্তু অলরেডি একটা খুব সুন্দর বন্ড তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো একটু টু মাচ কোহেসিভনেস একটু নেগেটিভিটির দিকে চলে যায়, সেটাই একটু আলোচনা করে নেবো। এক্সট্রিম কোহেসিভনেস হাউএভার মে সামটাইমস নট বি ইন আ গ্রুপ ইন্টারেস্ট, মানে অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই যেরকম ভালো নয়, সেরকম অতিরিক্ত মাত্রায় গ্রুপ কোহেসিভনেসও ভালো নয়। এবং কি কি প্রবলেমস হতে পারে এখানে দেখো, সাইকোলজিস্ট হ্যাভ আইডেন্টিফাইড দ্য ফিনোমিনা অফ এক্সেসিভ কোহেসিভনেস অ্যাজ গ্রুপ থিঙ্ক। আর একটা কনসেপ্ট যেটা তোমরা মনে রাখো, গ্রুপ থিঙ্ক, এক্সেসিভ কোহেসিভনেস, সেটা কি অ্যাকচুয়ালি? ইরভিং জানিস ডিসকভার দ্য প্রসেস নোন অ্যাজ গ্রুপ থিঙ্ক। তিনি এই কনসেপ্টটা প্রথম এনেছিলেন আর কি, ইরভিং জানিস। সেখানে তিনি বলেছিলেন, গ্রুপ থিঙ্ক ইজ characterized by the appearance of consensus or unanimous agreement within a group. Each member believes that all members agree upon a particular decision or a policy. No one expresses dissenting opinion because each person believes it would undermine the cohesion of the group and the member would be unpopular. এখানে দেখো, একটা গ্রুপ যেখানে প্রচন্ড কোহেসিভ, অ্যাজ এ মেম্বার মনে করো প্রত্যেক সময় প্রত্যেকটা ডিসিশন গ্রুপ নেবে এবং সেই প্রত্যেকটা ডিসিশনই সবসময় সঠিক হবে, সবার চিন্তাধারা একই জায়গায় আসবে, অন্য কারো চিন্তাধারা গ্রুপ মেম্বার অ্যাজ এ গ্রুপ মেম্বার একটু অন্যরকম হবে না, তা তো হতে পারে না। কিন্তু এরকম সিচুয়েশন যদি এরাইজ হয় যেখানে অ্যাজ এ গ্রুপ মেম্বার মনে করো একজনের চিন্তাধারা একটু ডেভিয়েট করছে, একটু ডিফারেন্ট হচ্ছে, সেখানে কিন্তু সে জানান দেয় না এই ভয়ে যে আমি হয়তো দলচ্যুত কিংবা আনপপুলার, কিংবা আমাকে হয়তো কেউ মনে করবে যে আমি কিন্তু সেইভাবে ইউনাইটেড নই বাকি মেম্বারসদের সঙ্গে, আমি হয়তো আনপপুলার হয়ে যাব। সেই জন্য অনেক সময় সে হয়তো পুরোপুরি জিনিসটাকে না মানলেও কিন্তু ওই স্রোতের মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে চলে। তো এইটা একটা নেগেটিভিটি। দেখো, এই ছবিটা দেখেই আর কি একটা আইডিয়া করতে পারো যে সবাই একই রকম দিকে আর কি, তাদের ডিরেকশন একই রকম চিন্তা করছে আর কি, কিন্তু এই মাঝখানে সদস্য একটু কোয়েশ্চেন মার্ক, মানে তার একটু থট প্রসেস ইজ বিং ডিফারেন্ট, বাট স্টিল হি ইজ উইথ দ্য আদার্স, মানে সেও কিন্তু ওই লাইনের মধ্যে একই সারির মধ্যে আছে। এইটাই দেখাচ্ছে যে আমি কিন্তু দেখাচ্ছি বাকি মেম্বারসদের মধ্যে আমি আছি, কিন্তু আমার চিন্তাধারাটা কিন্তু সেখানে নেই। আচ্ছা, গ্রুপ থিঙ্ক ইজ লাইকলি টু অকার ইন সোশ্যালি হোমোজিনিয়াস কোহেসিভ গ্রুপ that are isolated from outsider, that have no tradition of considering alternatives, and that face a decision with high cost or failures. মানে প্রচন্ড ভাবে খুব বেসিক্যালি রিজিড গ্রুপের মধ্যে এই গ্রুপ থিঙ্ক এই কনসেপ্টটা খুব প্রযোজ্য আর কি, যেটা সোশ্যালি খুব হোমোজিনিয়াস গ্রুপ, মানে তাদের বাইরের সোসাইটি থেকে সেই গ্রুপটা অনেকটাই আলাদা, অনেকটাই আইসোলেটেড। সেই জন্যই কিন্তু সেই মেম্বারদের অন্যরকম চিন্তাধারা থাকলেও কিন্তু সে সেই গ্রুপটা ছাড়তে পারে না, এবং সেই চিন্তাটাও সে প্রকাশ করে না বাকি মেম্বারসদের। তো সেটাই হচ্ছে একটা নেগেটিভিটি এক্সেসিভ কোহেসিভনেসের। তো চলো, যতটা পড়ালাম এবার সেখান থেকে তোমাদের যে এই টাইপস অফ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে সেটারই একটা একটা করে উদাহরণ আমরা দেখে নেবো। তো যতটা পড়িয়েছে তার মধ্যে থেকে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন ডিরেক্ট এমসিকিউ এভাবে আসতে পারে, ফর্মিং আ গ্রুপ বিকজ অফ লিভিং ইন আ সেন্স অফ লোকালিটি অ্যান্ড রিপিটেড ইন্টারাকশন ইজ নোন অ্যাজ। অবশ্যই একই এরিয়াতে থাকলে তোমাদের একটা মেলামেশা সম্পর্ক সৃষ্টি হয়, তার ফলে একটা গ্রুপ তৈরি হয়, এবং প্রক্সিমিটি এটার আনসার হবে। ড্যাশ ইজ ডেভেলপ when the member interact during the formation of group। কি তৈরি হয়? গ্রুপ স্ট্রাকচার তৈরি হয়, ঠিক আছে, যখন মেম্বারসরা ইন্টারাক্ট করে
গ্রুপ ফরমেশনের জন্য। ম্যাচ দ্য ফলোইং কোয়েশ্চেন এভাবে আসতে পারে, দেখো এখানে এই কলম এতে দেখো কি কি আছে। গ্রুপ সিকিউরিটি, গ্রুপ সিকিউরিটি মানে কি হতে পারে, দেখো এখানটা হবে বিং উইথ পিপল গিভস আস আ সেন্স অফ প্রোটেকশন। অবশ্যই গ্রুপ সিকিউরিটি মানেই হচ্ছে তোমার মধ্যে একটা প্রোটেকশনের ফিলিং সৃষ্টি হবে। গ্রুপ স্ট্যাটাস কি বলছে, গ্রুপ স্ট্যাটাস বলছে অ্যাজ এ মেম্বার অফ আ গ্রুপ উই ফিল রেকগনাইজড। অবশ্যই নিজেদেরকে প্রচন্ড ভাবে মনে হয় যেন ইম্পর্টেন্ট মনে হয়, রেকগনাইজ মনে হয়, সেটাই গ্রুপ স্ট্যাটাস। গোল অ্যাচিভমেন্ট, এখানে কি গোল অ্যাচিভমেন্ট হচ্ছে বিং উইথ পিপল। গোল অ্যাচিভমেন্ট হচ্ছে তোমার দের ইজ এ পাওয়ার ইন দ্য মেজরিটি। অবশ্যই যখন তুমি একসঙ্গে কাজ করছো তখন কিন্তু তোমার যে গোল সেটা কিন্তু অ্যাচিভ করতে প্রচন্ড ভাবে ইজিয়ার হচ্ছে রাদার দ্যান ডুইং ইট অ্যালোন। এবং সেলফ এস্টিম এখানে হতে পারে যে সরি এটা প্রথমে হবে, সেটা হচ্ছে গ্রুপ প্রোভাইডস আ ফিলিং অফ সেলফ ওয়ার্থ। নিজেদেরকে তুমি অ্যাজ এ গ্রুপ মেম্বার প্রচন্ড ভাবে ইম্পর্টেন্ট ফিল করছো, ঠিক আছে। আচ্ছা, অ্যাসারশন রিজনিং এর একটা কোয়েশ্চেন দেখে নেবো। উই হ্যাভ টেন্ডেন্সিজ টু জয়েন গ্রুপ। রিজনটা দেখো, উই সার্চ ফর সিকিউরিটি, সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড অলসো হ্যাভ আ নিড টু অ্যাচিভ আওয়ার গোলস। অবশ্যই মানে অ্যাসারশনে যেটা বলেছে রিজনটা একদম সঠিক, সেই জন্য এটাই হবে। বোথ এ অ্যান্ড আর আর ট্রু। আর ইজ আ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ওকে, আচ্ছা নেক্সট টাইপ অফ কোয়েশ্চেন আমি দেখে নিচ্ছি। সেখানে হচ্ছে সত্য মিথ্যার প্রশ্ন এভাবে আসতে পারে। The following are the factors of group formation: proximity, similarity, cohesiveness, achievement. এখানে কিন্তু proximity আর similarity কিন্তু group formation এর factors, লাস্টের দুটো কিন্তু নয়, সেই জন্য এই আনসারটা হবে A and B are correct, C and D are incorrect. আচ্ছা, এখানে দেখো একটা কেস বেসড কোয়েশ্চেন এভাবে আসতে পারে। দ্য ক্যাপ্টেন অফ দ্য ফুটবল টিম হ্যাজ আ হায়ার পজিশন কম্পেয়ার্ড টু দ্য আদার মেম্বার্স অলসো all are equally important for a team success. This element of the group structure is known as কি এলিমেন্ট? এটা অবশ্যই স্ট্যাটাস, যেটা আমি অলরেডি আমাদেরকে একটু আগে বোঝালাম। আচ্ছা, আর একটা টাইপ অফ কোয়েশ্চেন হতে পারে অ্যারেঞ্জমেন্ট। দেখো কোনটা আগে কোনটা পরে। নর্মিং, ফর্মিং, পারফর্মিং, স্টর্মিং, এই চারটে স্টেজ। সেখানে কিন্তু সবার প্রথমে কি আছে, ফর্মিং হয়। ফর্মিং হওয়ার পরে তোমাদের কি হচ্ছে, স্টর্মিং হচ্ছে। স্টর্মিং হওয়ার পরে পারফর্মিং, স্টর্মিং হওয়ার না, সবার প্রথমে মনে করো ফর্মিং হচ্ছে, তারপরে তোমাদের স্টর্মিং হচ্ছে, তারপরে তোমাদের সরি এই সিকুয়েশন থেকে ভুল আছে, প্রথমে নর্মিং, তারপরে তোমাদের স্টর্মিং, তারপরে প্রথমে ফর্মিং, তারপরে স্টর্মিং, তারপরে নর্মিং, তারপরে পারফর্মিং। একটু ভুল হলো, সরি। তো এইভাবে তোমরা দেখো, এই কালারটা চেঞ্জ হওয়ার জন্য একটুখানি ভুল হয়ে গেছে। তো সিকোয়েন্সটা এরকম ভাবেই হবে। এবং লাস্টলি দেখো ডায়াগ্রামেটি এখানে দেখতেই পাচ্ছ, স্টর্মিং, স্টর্মিং স্টেজ, যেখানে একটুখানি একটা কি বলবো কনফ্লিক্ট তৈরি হয় গ্রুপের মধ্যে। তো এই ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছো সবার প্রথমে কিন্তু এই এটা হচ্ছে সেকেন্ড স্টেজ তোমার এই স্টেজেস অফ গ্রুপ ফরমেশনের মধ্যে। স্টর্মিংটা কিন্তু তোমাদের এই সেকেন্ড স্টেজের মধ্যে পড়বে। তো প্রথমে ফর্মিং, তারপর সেকেন্ড স্টেজটা স্টর্মিং, তারপর নর্মিং এবং সবার শেষে পারফর্মিং এবং অনেক ক্ষেত্রে অ্যাডজয়নিং স্টেজটা পড়ে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো খুব ভালো করে পড়াশোনা করো। আজকে এখানে এইটুকুনি, টাটা।